হ্যালো এভরিওয়ান, হোপ ইউ অল গুড। আশা করি তোমাদের পড়াশোনা ঠিকঠাক চলছে। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটা হলো ওয়েস্ট বেঙ্গলের কারেন্ট অ্যাফেয়ার্স টপিক, যেটা তোমাদের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই যে 7 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল থেকে, যেটা তোমাদের সমস্ত পরীক্ষার জন্য যেগুলো আপকামিং, প্রত্যেকটা পরীক্ষার জন্য খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই টপিকটা তোমরা একেবারে মিস করবে না। আর আমি যতগুলো অ্যান্সার বলবো তার সাথে সাথে এক্সট্রা যে স্টাডি জিকেগুলো বলবো, প্রত্যেকটা তোমরা কিন্তু নোট ডাউন করে নেবে, ঠিক আছে? এর সামনে পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। সো তোমাদেরকে একটা কথা বলবো, একটু তোমরা খাতাপত্র নিয়ে বসে যাও আর প্রত্যেকটা জিনিসকে নোট ডাউন করবে। ওকে, চলো। আজকে প্রথম প্রশ্ন দেখো, আর আমি প্রত্যেকটা সেক্টরকে আলাদা আলাদা করে পয়েন্ট আউট করে দিয়েছি। যেরকম প্রথম পয়েন্ট রেখেছি পলিটিক্যাল চেঞ্জ অ্যান্ড গভর্নেন্স, রাজনৈতিক পরিবর্তন ও প্রশাসন। সেখান থেকে দেখো কি কি ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পরীক্ষাতে আসতে পারে। কি বলছে? Who took the oath as the new Chief Minister of West Bengal following the historic political shift in the 2026 State Legislative Assembly election? দেখো, এটা নিশ্চয়ই সহজ, জানি আমরা যে দিলীপ দিলীপ বলছি শুভেন্দু অধিকারী আমাদের চিফ মিনিস্টার বর্তমানে এখন। তো সেটা শুধু জানার না, আমি তার সাথে যে ইনফরমেশনটা দেবো সেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো, এখানে টোটাল আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বিধানসভা, সেটার সিট কতগুলো? সেটার সিট হচ্ছে 294টা। ওকে, আর আমাদের হচ্ছে লোকসভা সিট হচ্ছে 42টা। ওকে, এবার এখান থেকে আর কি ধরনের প্রশ্ন হতে পারে, যে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, সেটা হবে প্রফুল্ল চন্দ্র ঘোষ। ওকে, আবার যদি প্রশ্ন করে যে সবচেয়ে দীর্ঘকাল ধরে মুখ্যমন্ত্রী পদটাকে দায়িত্ব নিয়ে নিয়েছিলেন, মানে সবচেয়ে লংগেস্ট চিফ মিনিস্টার কে ছিলেন, সেটা হবে জ্যোতি বসু। জ্যোতি বসু কত থেকে? 1977 থেকে 2000। ওকে, আর আরেকটা এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন করতে পারে, যে আমাদের যে মুখ্যমন্ত্রী যে শপথ গ্রহণ করে, আমাদের রাজ্যপাল যে শপথ গ্রহণ করায়, সেটা কোন আর্টিকেলে বলা আছে? সেটা একটু জেনে রাখবে। 164 আর্টিকেলে বলা আছে যে আমাদের রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে শপথ গ্রহণ করাবে। সো এটা একটু মাথায় রাখবে। ওকে, আর জগদীপ ধনকর আমরা জানি যে আমাদের প্রাক্তন গভর্নর ছিলেন প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, দেন তিনি আবার আমাদের ভারতের উপরাষ্ট্রপতি হয়েছিলেন 14তম। সেটা সেটা একটু মাথায় রাখবে, হ্যাঁ? আর তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হলো এখন বর্তমানে আমাদের ডেপুটি চিফ মিনিস্টার কাকে করা হয়েছে, সেটা তোমরা কমেন্টে জানাবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে? হুইচ রোড ম্যাপ ওয়াজ রিসেন্টলি টু দ্য ওয়েস্ট বেঙ্গল বাজেট 2026-27 টু ট্রান্সফর্ম দ্য স্টেটস স্ট্রাকচারাল ল্যান্ডস্কেপ? মানে বলতে চাইছে পশ্চিমবঙ্গের যে কাঠামোগত ল্যান্ডস্কেপ পরিবর্তন করতে পশ্চিমবঙ্গের যে বাজেট 2026-27 মূল কেন্দ্রবিন্দু কোন রোডম্যাপটি ছিল, যে যে পরিকাঠামোটা চেঞ্জ করতে চেয়েছিল, তো সেটা বলতে চাইছে যে এই প্ল্যানটা কী ছিল বা রোডম্যাপটা কী ছিল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বিকশিত বাংলা। বিকশিত বাংলা, অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আর আমাদের এখান থেকে জানতে হবে যে আমাদের রাজ্য যে বার্ষিক আর্থিকটা বাজেটটা পেশ করে, এটা কত নম্বর আর্টিকেলে মেনশন করা হয়েছে, সেটা একটু মাথায় রাখবে। সেটা 202 আর্টিকেলে কিন্তু মেনশন করা আছে যে যে কোনো রাজ্যে বার্ষিক আর্থিক বাজেট পেশ করতে পারবে। আর আমাদের স্বাধীন ভারতের আর একটা প্রশ্ন করতে পারে, যে আমাদের স্বাধীন ভারতে প্রথম বাজেট পেশ করেছিল কে? প্রথম স্বাধীন মানে ভারতের সময় প্রথম বাজেট, যেটা বলে ফার্স্ট বাজেট আফটার ইন্ডিপেন্ডেন্স। ওকে, কে করেছিলেন? পেশ করেছিল হচ্ছে সম্মুখন কে সম্মুখন চেট্টি 1947-এ। ওকে, ভারত স্বাধীন হওয়ার পরে কিন্তু প্রথম বাজেট পেশ করেছিল আমাদের কে সম্মুখন চেট্টি। ওকে,
চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে, এবার দেখো আমাদের ওয়েলফেয়ারে ঢুকে যাই। ওয়েলফেয়ার স্কিম এবং সোশ্যাল সিকিউরিটি থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। কি বলেছে, হুইচ নিউলি লঞ্চড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স স্কিম হ্যাজ রিপ্লেস দ্য আর্স্টওয়াইল যেটা লক্ষ্মী ভাণ্ডার প্রজেক্ট টু সাপোর্ট উমেন ইন ওয়েস্ট বেঙ্গল। যেটা পশ্চিমবঙ্গের মহিলাদের যেটা পূর্ববর্তী আমরা নাম নিশ্চয়ই জানি যে লক্ষ্মী ভাণ্ডার ছিল, সেটা বর্তমানে কি নামটা চেঞ্জ করা হয়েছে, কি নামে চেঞ্জ করা হয়েছে সেটাই জানতে চেয়েছে। নিশ্চয় তোমরা জানো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার স্কিম। তো অপশন নম্বর এ ইজ দ্য কারেক্ট আনসার। সেটা এখন কত করে বাড়িয়ে কত করা হয়েছে, 3000। ঠিক আছে, 3000। আর যেটা কন্যাশ্রী প্লাস প্রকল্পটা ছিল, সেটা অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা ছিল, এটা আগেকার সরকারের ছিল, সেটা হলো যে মানে মহিলাদের বা মেয়েদের যেন উচ্চশিক্ষার হার বাড়ানো এবং বাল্যবিবাহটাকে রোধ করা, এটা হচ্ছে মেন উদ্দেশ্য ছিল। আর যদি লক্ষ্মী ভাণ্ডার বলা হয়, যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা কত সালে চালু করা হয়েছিল, তো সে সালটা একটু মাথায় রাখবে, 2021-এ। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নিউ ইউথ সেন্ট্রিক ফাইন্যান্সিয়াল ইনিশিয়েটিভ introduced in West Bengal in 2026 to assist unemployed youths। মানে বলছে বেকার যুবকদের যে সহায়তা 2026 সালে পশ্চিমবঙ্গে চালু করা হয়, সে যুবকেন্দ্রিক আর্থিক উদ্যোগের নামটা কী ছিল। তো এটা হচ্ছে আর কিছুই না, এটার নাম হচ্ছে যুবশক্তি ভরসা কার্ড। ঠিক আছে, যুবশক্তি ভরসা কার্ড। আর আমাদের এখান থেকে একটা প্রশ্ন তোমাদের করি, যেটা হলো ইউথ ন্যাশনাল ইউথ ডে কত সালে কত তারিখে পালন করা হয়। ন্যাশনাল ইউথ ডে কত তারিখে পালন করা হয়, আর কার জন্ম জয়ন্তীতে এটা পালন করা হয়, সেটা তোমরা একটু কমেন্টেতে জানাবে। হোমওয়ার্ক তোমরা কমেন্টে কিন্তু জানাবে। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এনহ্যান্সড দ্য ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম monthly pensions by 50% in August 2026. What is the new monthly assistance amount? মানে বলতে চাইছে যে পশ্চিমবঙ্গ সরকার যে 2026 সালে যেটা হয়েছে বর্তমানে এখন, যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা যেটা ছিল, সেটার পেনশনটা 50% মানে বৃদ্ধি করেছে। তো বৃদ্ধি করে সেটা এখন বর্তমানে কত হয়েছে সেটা জানতে চেয়েছে। তো সেটা এখন বর্তমানে আগে 1000 ছিল, তো সেটা 50% বাড়িয়ে এখন 1500 হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশন নম্বর বি। ঠিক আছে, আর যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামটা ভারতে কত সালে চালু হয়েছিল সেটা একটু মাথায় রাখবে, NSAP। এটা চালু হয়েছিল কিন্তু 15 আগস্ট 1995-এ। ঠিক আছে, এটার মেন উদ্দেশ্য ছিল যে যেটা বলো বৃদ্ধ বা বিধবা আছে বা প্রতিবন্ধী ব্যক্তিদের সামাজিক নিরাপত্তা দেওয়ার জন্য এই ভর্তুকিগুলো দেওয়া হতো। ঠিক আছে, আর এটা কিন্তু আমাদের একটা ডিপিএসপি ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা 41 আর্টিকেল আছে, সেখানে কিন্তু এই জিনিসগুলো মেনশন করা আছে। ঠিক আছে, এই যে বললাম যে বৃদ্ধ বা বিধবা বা প্রতিবন্ধী ব্যক্তিদের যে সামাজিক যে নিরাপত্তাটা দেবে, এই আর্টিকেলে কিন্তু বলা আছে। ঠিক আছে, সো এই আর্টিকেলের সাথে তোমরা একটু রিলেট করে পড়াশোনাটা করবে, কারণ এখন এই জিনিসগুলো খুব আমাদের কারেন্টের মধ্যে আছে। তো এই জায়গাগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। আর তোমাদের যে পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, শুধু তোমরা নোট ডাউন করো আর প্র্যাকটিস করতে থাকো। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এবার দেখো নেক্সট প্রশ্নে আমাদের কি সেক্টরটা, ইকোনমি, এমএসএমই এবং ইনফ্রাস্ট্রাকচার, সেখান থেকে কি প্রশ্ন আসতে পারে দেখে নাও। কি বলছে, হোয়ার ইজ দ্য ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্ট অ্যাট্রাক্টিং অ্যান ইনভেস্টমেন্ট অফ অ্যাপ্রক্সিমেটলি 4000 crore বিং সেট আপ। মানে বলতে চাইছে যে 4000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে পশ্চিমবঙ্গের যে গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড স্টিল প্রজেক্টের জন্য। তো সেটা কোথায় স্থাপিত হচ্ছে, আর তার আগে আমাদের জানতে হবে যে গ্রিনফিল্ড ইন্টিগ্রেটেড যেটা আছে, গ্রিনফিল্ড কাকে বলা হয়, যে কোনো একটা জায়গা ফাঁকা জায়গা আছে, সেখানে যদি কোনো প্রজেক্ট তৈরি করা হয় সেটাকে বলা হয় গ্রিনফিল্ড। মানে আগে কোনো পুরনো কোনো বিল্ডিং ছিল বা কোনো কিছু ছিল, সেটাকে ভেঙে আবার বানানো হচ্ছে, সেটা কিন্তু বলা হয় না। গ্রিনফিল্ড স্টিল বলতে বোঝায় যে সেই জায়গাটাতে কোনো কিছু ছিল না, সেখানে নতুন করে পুরো ফাঁকা ছিল, সেখানে নতুন করে প্রকল্পটা তৈরি করছে। জাস্ট বোঝানোর জন্য বললাম, এতটুকু মাথায় রাখবে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রঘুনাথপুর, পুরুলিয়াতে এটা।
এই প্রজেক্টটা তৈরি করছে রঘুনাথপুর পুরুলিয়াতে। ঠিক আছে। আর আমাদের দুর্গাপুর নিশ্চয়ই জানো যে আমরা দুর্গাপুরকে কি বলি, আমাদের রুর অফ ইন্ডিয়া বলা হয়, ভারতের রুর বলা হয়। আর এটা 1950-তে দশকের দিকে ইউকে মানে ব্রিটেনের সাথে আমাদের মানে সহযোগিতায় এই ডিএসপি যেটা বলা হয় দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা স্থাপিত হয়েছিল। ঠিক আছে। আর হলদিয়াটা একটু মাথায় রাখবে। হলদিয়া হচ্ছে আমাদের প্রধান পেট্রোকেমিক্যাল অ্যান্ড পোর্ট সেন্টার। ঠিক আছে। হলদিয়াতে হচ্ছে মেন পেট্রোকেমিক্যাল এবং পোর্ট সেন্টার হচ্ছে হলদিয়াতে অবস্থিত। আর খড়গপুর যেটা আছে, খড়গপুরটা হচ্ছে আমাদের রেলওয়ে ওয়ার্কশপের জন্য বিখ্যাত। ওকে। আর পুরুলিয়া জেলাটি কিন্তু প্রথমে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সাথে অন্তর্ভুক্ত ছিল না। সেটা কিন্তু মানভূম নামে একটা জেলা আছে, সেখান থেকে ভেঙে মানভূম জেলাটা ভেঙে পুরুলিয়া আমাদের পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছিল। সেটা সালটা কিন্তু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। সালটা হলো 1955। 1955-এ কিন্তু এই পুরুলিয়া জেলাটা আমাদের পশ্চিমবঙ্গে যুক্ত হয়েছিল। ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট অটোমেটেড কার্ড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট capable of processing 30 lakh liters of milk daily is being established by Amul in which district of West Bengal? মানে মূল কথা বলতে চাইছে যে প্রতিদিন যে 30 লক্ষ লিটার দুধ যে প্রক্রিয়াকরণটা হচ্ছে বিশ্বের বৃহত্তম সংক্রিয়, তো এই যে আমুলটা সেটা আমাদের পশ্চিমবঙ্গের কোথায় স্থাপন করা হচ্ছে, সবচেয়ে মানে বলা হয়েছে বৃহত্তম একটা বিশ্বের মধ্যে উৎপাদনকারী একটা জায়গা, যেখানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে তৈরি করা হচ্ছে। সেই জায়গাটার নামটা জানতে চেয়েছে। তো জায়গাটার নাম হচ্ছে সাকরাইল, যেটা বলে সাকরাইল হাওড়ার, সেখানে কিন্তু তৈরি করতে যাচ্ছে। ঠিক আছে। আর এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, আমুলের ফুল ফর্মটা একটু মাথায় রাখবে। এটা হচ্ছে আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড। ওকে। এটা 1946-এ গুজরাটের আনন্দ একটা জেলা আছে, আনন্দ জেলাতে প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে। 1946-এ গুজরাটে আনন্দ একটা জায়গা, সে পার্টিকুলার জায়গাটা আনন্দ গুজরাটে, সেখানে প্রতিষ্ঠিত করা হয়েছিল আমুল। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে ভারতের হোয়াইট রেভলিউশন কাকে বলা হয়, তো সেটা হবে ডক্টর ভার্গিস কুরিয়েনকে বলা হয়। ঠিক আছে। ভার্গিস কুরিয়েন। ভারতের হোয়াইট রেভলিউশনের জন্য কাকে বলা হয়, ডক্টর ভার্গিস কুরিয়েনকে। আর হোয়াইট রেভলিউশন কিন্তু কার সাথে জড়িত, এই দুগ্ধর সাথে জড়িত। ঠিক আছে। তো এখানে কিন্তু ভারতের হোয়াইট রেভলিউশনটা কিন্তু ডক্টর ভার্গিস কুরিয়েন মানে খুব ডেভেলপ করেছিল বলে সেটা নিয়ে খুব ইনভেস্টিগেট বা কি বলবো সেটা রিসার্চ করে তিনি দুগ্ধ পরিকল্পনাটাকে একটা ভালো জায়গায় পৌঁছে দিয়েছিল। ঠিক আছে। তাই ইনাকে ভারতের হোয়াইট রেভলিউশন বলা হয়। ঠিক আছে, ডক্টর ভার্গিস কুরিয়েন। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, which major industrial policy was approved by the West Bengal government in July 2026 to bolster the growth of manufacturing units for the next 5 years? মানে বলতে চাইছে আগামী 5 বছরের জন্য আমাদের যে ইউনিটের বৃদ্ধিকে ত্বরান্বিত করার জন্য 2026 সালে জুলাই মাসে পশ্চিমবঙ্গ সরকার একটা গুরুত্বপূর্ণ শিল্পনীতি অনুমোদন করেছে। তো সেই শিল্পনীতিটার নামটা জানতে চেয়েছে। ঠিক আছে। তো সেটা কি হবে, সেটা হবে ওয়েস্ট বেঙ্গল ইনসেন্টিভ স্কিম। 2026 অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। মানে এটা বলছে যে 1 অক্টোবর থেকে এটা কার্যকর হবে।
1 অক্টোবর থেকে এটা কার্যকর হবে। আর এটার মেন উদ্দেশ্য কি জানো? যে এটা হচ্ছে এমএসএমই যেগুলো সেক্টর আছে সেখানে তাদেরকে ঋণ বা বিদ্যুতের উপর ভর্তুকি দিবে, ঠিক আছে? এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর আমাদের বাকিগুলো একটু জেনে নাও। এমএসএমই যে বললাম, তো এমএসএমই এর ফুল ফর্মটা একটু জেনে নাও। সেটা হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। এদেরকে মানে ঋণ দেওয়ার জন্য কিন্তু এই স্কিমটা চালু করা হয়েছে, ঠিক আছে? 5 বছরের জন্য, আগামী 5 বছরের জন্য। আর যদি আরেকটা প্রশ্ন করে যে পশ্চিমবঙ্গের শিল্পায়নের জন্য নোডাল এজেন্সির নাম কি? যদি পশ্চিমবঙ্গের শিল্পায়নের যেটা নোডাল এজেন্সি আছে সেটার নাম যদি জানতে হয় তো সেটা বলবে WBIDC। WBIDCটা হলো ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওকে, কর্পোরেশন। সেটা কিন্তু গঠিত হয়েছিল 1967-এ, ঠিক আছে? যখন একটা ইন্ডাস্ট্রি নিয়ে যখন আলোচনা করছি তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই ইম্পর্ট্যান্ট এই শিল্পায়নের জানা খুব দরকার। তো প্রশ্নটা আবার বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের শিল্পায়নের নোডাল এজেন্সির নামটা হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা 1967-এ তৈরি করা হয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে? ইন হুইচ রিজন অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ এ মেগা ডিপ সিপোর্ট প্রজেক্ট recently received direct structural approvals to boost border and maritime trade? বলতে চাইছে আমাদের যে ডিপ সি পোর্ট যেটা আছে এটা মেনলি কোন জায়গাতে মানে কোন দ্বীপে এটা অনুমোদনে লাভ করেছে, ঠিক আছে? যে সীমান্ত সামুদ্রিক বাণিজ্য বাড়াতে পশ্চিমবঙ্গের একটি মেগা গভীর সমুদ্র বন্দর আছে। তো সেটাই জানতে চেয়েছে যে এটা কোথায়, পার্টিকুলার জায়গাটা জানতে চেয়েছে। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দাদন পাত্রবার, ঠিক আছে? দাদন পাত্রবার, এটা জায়গাটা আবার কোথায় একটু মাথায় রাখবে। এটা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, ঠিক আছে? পূর্ব মেদিনীপুর। এটা হচ্ছে নতুন যে গভীর সমুদ্র বন্দর তৈরি করার প্রশাসনিক প্রক্রিয়াটা মানে খুব দ্রুত কাজ করার চেষ্টা করছে। আর সেই পার্টিকুলার জায়গাটা হচ্ছে দাদন পাত্রাবার, যেটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত। ওকে, আর আমরা এখানে আরেকটা জানি যে আমাদের কলকাতায় যে পোর্টটা ছিল সেটার নামটা চেঞ্জ করে বর্তমানে হচ্ছে শ্যামাপ্রসাদ বন্দর নাম করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর এটা একমাত্র ভারতের রিভারাইন পোর্ট। ওকে, এটা একটু মাথায় রাখবে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, এটা পুরো ভারতের একমাত্র রিভারাইন পোর্ট, মানে নদীমাতৃক বন্দর, ঠিক আছে? আর আমি যে ইনফরমেশনগুলো যতটুকু এক্সট্রা দিচ্ছি এই প্রত্যেকটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? আমি এক্সট্রা যেগুলো ফালতু সেগুলো আমি অ্যাড করছি না। যেগুলো শুধু এক্সাম ওরিয়েন্টেড আর বা আসার মতো সেগুলো স্টাডি জিকেগুলো এবং কারেন্টের সাথে ট্যালি করে আমি শুধু সেগুলো তোমাদের ইনফরমেশন দিচ্ছি, ঠিক আছে? যদি ইনফরমেশন দিতে শুরু করে অনেক হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু অতগুলো তোমাদের পরীক্ষার জন্য সম্ভব না বা তোমাদের মাথায় রাখাও সম্ভব না। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে? আর্ট অ্যান্ড কালচার এবং হেরিটেজ থেকে দেখো এখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, টু মার্ক দ্য বার্থ সেন্টেনারি অফ দ্য লেজেন্ডারি স্ক্রিন আইকন উত্তম কুমার, দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট হ্যাজ অ্যালোটেড 3 একর্স ল্যান্ড নিউ ফিল্ম সেন্টার টু লোকেশন। মানে বলতে চাইছে যে আমাদের উত্তম কুমারের যে জন্মবার্ষিকী তার স্মরণে একটা নতুন ফিল্ম সেন্টার গড়ে তোলার জন্য কোথায় একটা জমি 3 একর জমি কিন্তু বরাদ্দ করেছে। তো সেই জায়গাটার নাম জানতে চেয়েছে, সেটা কিন্তু নিউ টাউনে এটা বলা হয়েছে, ঠিক আছে? নিউ টাউনে এটা তৈরি করা হবে। তো সেখানে 3 একর জমি দান করা হয়েছে। ওকে, আরেকটা কথা হচ্ছে তোমাদের একটা প্রশ্ন হয়তো জানো কি জানো না, বলে দিচ্ছি। উত্তম কুমারের আসল নামটা একটু মাথায় রাখবে। উত্তম কুমারের যখন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এটা এসেছে, অতএব তোমাদের এখান থেকে স্ট্যাটিক প্রশ্ন করতে পারে। এর আসল নাম হচ্ছে অরুণ কুমার চ্যাটার্জি।
অরুণ কুমার চ্যাটার্জি। ওকে, আর ইনার প্রথম মুভি ছিল, সিনেমাটার নাম ছিল ফার্স্ট দৃষ্টি দৃষ্টিদান। কত সালে রিলিজ হয়েছিল? 1948। এবং লাস্ট মুভি যেটা করেছিলেন তিনি, সেটা হচ্ছে ওগো বধূ সুন্দরী। সেটা কত সালে? 1980। সে দুটোই মাথায় রাখবে, এটা হচ্ছে প্রথম মুভি এবং তার জীবনের লাস্ট মুভি এটা। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই আমরা। কি বলছে? হুইচ হিস্টোরিক লোকেশন ইন ওয়েস্ট বেঙ্গল রিসিভ দ্য প্রেস্টিজিয়াস ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ কনজারভেশন অ্যাওয়ার্ড 2026? মানে বলতে চাইছে যে আমাদের যে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থানটি, যেটা আমরা এশিয়া প্যাসিফিক হেরিটেজে মানে তকমা অ্যাওয়ার্ডটা পেয়েছে, তো সেটা হচ্ছে পার্টিকুলার সেই জায়গাটার নাম কি? তো আমাদের যে শ্রীরামপুর চার্চ ছিল, শ্রীরামপুর চার্চ, সেটাই কিন্তু ইউনেস্কো এশিয়া প্যাসিফিক হেরিটেজ কনজারভেশন অ্যাওয়ার্ডটাও পেয়েছে। ওকে, আর আমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা নিশ্চয় আমরা জানি যে লর্ড কার্জনের সময় যেটা রানী ভিক্টোরিয়া, তার স্মৃতিতে 1921 সালে স্থাপিত করা হয়েছিল। ঠিক আছে, মানে তৈরি হয়েছিল, আর এটা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল তখন 1921 সাল থেকে কিন্তু খোলা হয়েছে। ঠিক আছে, এই রানী ভিক্টোরিয়াটা আমাদের এখানে নিশ্চয়ই জানো সবাই। আর হাজারদুয়ারি প্যালেসটা কোথায়? সেটা তো নিশ্চয়ই জানো, মুর্শিদাবাদে অবস্থিত। তার মধ্যে আমরা যে বলে যে হাজারটা দুয়ার ছিল না, টোটাল 100টা দরজা ছিল, বাট 900টা দরজা নকল বানানো হয়েছিল, যেন যারা হচ্ছে দুশমন, তারা যেন ধোঁকা খায়, সেই কারণেই 900টা এক্সট্রা নকল দরজা বানিয়েছিল। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে এবার? স্পোর্টস পলিসিস এবং এনভায়রনমেন্ট থেকে দেখো কি বলছে। আন্ডার দ্য নিউলি রিভাইজড মেডেল উইনার্স প্রাইজ হাইক পলিসি অফ ওয়েস্ট বেঙ্গল, হাউ মাচ ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডস হ্যাজ বিন অ্যানাউন্স দ্য অলিম্পিক গোল্ড মেডালস? মানে বলতে হয়েছে এবার যারা অলিম্পিক গোল্ড মেডালস জিতে আসবে তাদের প্রাইজটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে। তো কত করা হয়েছে? তো সেটাই বলা হয়েছে 8 করোড়। 8 করোড়। ঠিক আছে, সেটা কিন্তু আগে 25 লাখ টাকা ছিল, সেটা থেকে অনেকটাই জাম্প করা হয়েছে, সেটা হচ্ছে 8 কোটিতে করা হয়েছে। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে গেল অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর যদি আমাদের বলে যে অলিম্পিকে প্রথম পদক জয় যে স্বাধীন ভারতের পর মানে আফটার ইন্ডিপেন্ডেন্স, সেটা হবে আমাদের লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ 1996-এ তিনি ব্রোঞ্জ মেডেলটি পেয়েছিলেন। ঠিক আছে, যে অলিম্পিকটা হয়েছিল আটলান্টাতে। ঠিক আছে, আটলান্টা অলিম্পিক টেনিসে আমাদের লিয়েন্ডার পেজ ব্রোঞ্জ জিতেছিলেন। ঠিক আছে, এবার যদি বলে যে ভারতের প্রথম অলিম্পিক পদক জয়ী ছিলেন, মানে শুধু মানে এটা আফটার ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, কিন্তু যদি বলে যে ভারতের প্রথম বলে, তিনি কিন্তু হবে নরম্যান প্রিচার্ড। নাম শুনে ভেবো না যে এটা তো আমাদের তো ভারতে না, কিন্তু এটা বলা হয়েছে তখন ইন্ডিপেন্ডেন্সের আগেই কিন্তু। ঠিক আছে, আর ইনি কিন্তু কলকাতার বাসিন্দা ছিল। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট হয়ে যায়। নরম্যান প্রিচার্ড ছিল কলকাতার বাসিন্দা, আর ইনি দুটো রূপো মানে সিলভার জিতেছিল প্যারিস অলিম্পিকে, সেটা 1900-এ। হ্যাঁ, দেখো কি বলছে। ইন্ডিয়া ফার্স্ট জু বেসড বায়োব্যাংক ডেডিকেটেড টু প্রিজার্ভিং জেনেটিক ম্যাটেরিয়াল অফ এন্ডেঞ্জার্ড স্পিসিস ওয়ার এস্টাবলিশড অ্যাট হুইচ লোকেশন ইন ওয়েস্ট বেঙ্গল? বলতে চাইছে যে বিপন্ন প্রজাতির জিনগত উপাদান সংরক্ষণের জন্য ভারতের প্রথম চিড়িয়াখানা ভিত্তিক বায়োব্যাংক পশ্চিমবঙ্গের কোন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে? ঠিক আছে, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে আমাদের যে আলিপুর জু আছে সেটা। ঠিক আছে, এটার কারণ হচ্ছে যে বন্যপ্রাণীর যে বিভিন্ন ডিএনএ বা কোষ সংরক্ষণের জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, আর যদি বলে পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্কটা অ্যাকচুয়ালি হচ্ছে ভারতের মানে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। ঠিক আছে, আর এটা আমাদের কোথায়? দার্জিলিংয়ে অবস্থিত। হ্যাঁ, নিশ্চয় লেখাই আছে দার্জিলিংয়ে। আর এটা হচ্ছে ভারতের সর্বোচ্চ উচ্চতায় কিন্তু অবস্থিত। আর এখানে রেড পান্ডা এবং স্নো লেপার্ড
লেপার্ড পাওয়া যায়, ঠিক আছে, পাদমাজাতে। আর আমাদের যে আলিপুর জুলজিক্যাল পার্কটা আছে, মানে আলিপুর জুটা আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি 1876 কিন্তু জনসাধারণের জন্য খোলা হয়েছিল, ঠিক আছে। সে অনেক মানে ওল্ডেস্ট বলা যায়। আর যদি বলা হয় ভারতের মধ্যে বৃহত্তম ভারতের মধ্যে বৃহত্তম যদি ন্যাশনাল পার্ক বলে, সবচেয়ে বড়, ঠিক আছে, সেটা কিন্তু হয়ে যাবে হেমিস ন্যাশনাল পার্ক। সেটা কোথায় অবস্থিত আছে? সেটা কিন্তু হচ্ছে লাদাখে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি বলছে। এবার এক্সাম সিস্টেম থেকে আপডেটস যেটা, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, নিশ্চয়ই আমরা শুনেছিলাম, বাট সেটা ইম্পর্টেন্ট না, বাট আমি প্রশ্নটা রেখেছি যেন তার থেকে রিলেভেন্ট কী ধরনের প্রশ্ন আসতে পারে। যে আমাদের বলেছিল না যে ডাব্লিউবিসিএস এর যে এক্সামের প্যাটার্নটা সেটা চেঞ্জ করা হবে ইউপিএসসি লেভেলের, তো সেটা বলা হয়েছে যে সেটা বর্তমানে এখন কী করা হয়েছে, সেটাকে পোস্টপোন করা হয়েছে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে পোস্টপোন অফ দ্য ইউপিএসসি স্টাইল ডেসক্রিপটিভ প্যাটার্ন দ্য প্রিভিয়াস অবজেক্টিভ এমসিকিউ প্যাটার্ন, সেটা অপশন নম্বর বি হবে সঠিক উত্তর। বাট সেটা কথা না, সেটা সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে সেটাই বলছি। তো সেটা হচ্ছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে, কারণ এটা যখন নিউজে এসেছিলো তো সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্সকে ভিত্তি করে স্ট্যাটিক জিকে দিয়ে দিতে পারে। তো বলতে পারে যে পাবলিক সার্ভিস কমিশন যে ভারতের, সেটা কত নম্বর আর্টিকেলে মেনশন আছে? 315, ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। পাবলিক সার্ভিস কমিশন কত নম্বর আর্টিকেলে মেনশন করা হয়েছে। আর আমাদের যদি বলে যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন মানে প্রথম যাত্রা কবে থেকে শুরু হয়েছিল, তো সেটা হবে 1937। এত সাল থেকে আমাদের শুরু হয়েছিল ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। আর প্রথমে কিন্তু এটা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন হিসাবে ছিল, ঠিক আছে। প্রথমে 1937 নাম ছিল বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে। তো এই সালটাও মাথায় রাখবে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কত সাল থেকে মানে মানে শুরু হয়েছিল। তো এটা হবে 1937। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। এবার ওয়েস্ট বেঙ্গল বাজেট থেকে নিশ্চয়ই আমাদের বাজেট পেশ হয়েছিল, তো সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে দেখে নাও। বলছে হু প্রেজেন্টেড দ্য হিস্টোরিক ওয়েস্ট বেঙ্গল স্টেট বাজেট ফর দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27 ইন দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, যেটা 22শে জুন যেটা পেশ করেছিল। যেটা কিন্তু আমাদের স্বপন দাশগুপ্ত বাজেটটা পেশ করেছিল, ঠিক আছে। আর আমাদের নতুন রাজ্যের, এরা তো সবাই নতুন, নতুন রাজ্যের এই নতুন অর্থমন্ত্রী হচ্ছে আমাদের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তা, ঠিক আছে। আর ইনি প্রথম বাজেটটা পেশ করলেন। আর আমাদের এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, ধরে নাও যদি বলে যে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিল, মানে পশ্চিমবঙ্গের বলা হয়েছে, ঠিক আছে, সেটা হবে চন্দ্রিমা ভট্টাচার্য, ঠিক আছে। আর যদি বলে ভারতের প্রথম মহিলা অর্থমন্ত্রী কে ছিল, যদি ভারতের বলে তাহলে কিন্তু হয়ে যাবে আমাদের ইন্দিরা গান্ধী, ঠিক আছে, ইন্দিরা গান্ধী। এটা যদি পশ্চিমবঙ্গ বলে প্রথম, সেটা হবে চন্দ্রিমা ভট্টাচার্য। এবার যদি ভারতেরও প্রথম অর্থমন্ত্রী কথা বলা হয়, তিনি হয়ে যাবেন আমাদের ইন্দিরা গান্ধী, ঠিক আছে। তিনি কিন্তু অতিরিক্ত একটা দায়িত্ব পালন করতো, মানে প্রাইম মিনিস্টার হওয়ার পরও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, হোয়াট ইজ দ্য টোটাল এস্টিমেটেড বাজেট আউটলে প্রেজেন্টেড, মানে বাজেট আমাদের কত টাকা এবার বরাদ্দ করা হয়েছিল বাজেটে। তো এটা কিছু করার নেই, এগুলো তোমরা মুখস্থ করবে। 4,38,775 কোটি টাকা, এটা হচ্ছে এবারে বাজেটে কিন্তু উল্লেখ করা হয়েছিল, ঠিক আছে। আর বাজেট শব্দটা কিন্তু আমাদের এটা মাথায় রাখবো, বাজেট শব্দটা আমাদের কিন্তু কনস্টিটিউশনে নেই। আমাদের কনস্টিটিউশনে আছে অ্যাকচুয়ালি অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ওকে, বাজেটটা অ্যাকচুয়ালি এটা ফরাসি শব্দ, যেটার মানে হচ্ছে চামড়ার থলি। তো এটা একটু হালকা করে মাথায় রাখবে। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে, হাউ মাচ টোটাল ফাইন্যান্সিয়াল আউটলে হ্যাজ বিন এক্সক্লুসিভলি অ্যালোকেটেড নিউলি ইন্ট্রোডিউস অন্নপূর্ণা ভান্ডার। এই যে অন্নপূর্ণা ভান্ডার স্কিমটা চালু করা হয়েছে, তো এটার জন্য আলাদাভাবে কত টাকা বরাদ্দ করে রাখা হয়েছিল, সেটা হবে 36,000 কোটি টাকা, ঠিক আছে।
চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে অ্যাকর্ডিং টু দ্য 2026 বাজেট অ্যানাউন্সমেন্ট 1 লাখ আপকামিং গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি রিজার্ভ ওমেন ইন ওয়েস্ট বেঙ্গল। মানে বলা হয়েছে যে 1 লাখ যে আপকামিং যে জবের কথা বলা হয়েছে, ভ্যাকেন্সি আছে, সেই জবের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে মহিলাদের জন্য আলাদা একটা সংরক্ষণ হবে। তো কত পার্সেন্ট সংরক্ষণের কথা বলা হয়েছে, সেটা হবে 33%। সেটা এখনো বিল পাস হয়নি, জাস্ট মেনশন করা হয়েছে বাজেটে। ওকে, আর 33% আমাদের পঞ্চায়েত যে ইলেকশন হয় সেখানে কিন্তু মেয়েদের 33% তাদের সংরক্ষণ আছে, ঠিক আছে। তারা কিন্তু সেখানে মেম্বার হয়, মানে সে মেম্বার হয়ে দাঁড়াতে পারবে। সেখানে কিন্তু পাস হয়ে গেছে, সেটা 73rd 1992 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে কিন্তু ওটা পাস হয়ে গেছে, ঠিক আছে, পঞ্চায়েত ইলেকশনের ক্ষেত্রে। বাট এটা এখনো পাস হয়নি, জাস্ট বাজেটে পেশ করা হয়েছে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন কি বলছে, দ্য স্টেট গভর্নমেন্ট অ্যানাউন্সেস অ্যান ইনক্রিজ ইন দ্য এমএলএ লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, হোয়াট ইজ দ্য নিউ অ্যানুয়াল অ্যালোকেশন পার এমএলএ। বলতে চাইছে যে প্রত্যেকটা এরিয়ার যে এমএলএ থাকে তাদেরকে আলাদা করে একটা, মানে বলা হয় যে তাদের যে লোকাল যে এরিয়া ডেভেলপ করার জন্য আলাদা করে একটা টাকা দেওয়া হয়। তা আগে কিন্তু 70 লক্ষ টাকা ছিল, বর্তমানে ওটাকে বাড়িয়ে এখন 1 কোটি করা হয়েছে। তো সঠিক উত্তরটা হয়ে যাবে 1 কোটি, ঠিক আছে। এটা হচ্ছে রাজ্যের ক্ষেত্রে। যদি সেন্ট্রালের ক্ষেত্রে বলা হয় সেটাকে বলা হয় এমপি ল্যাডস বলা হয়। এমপি বলতে তো বুঝতেই পারছি, মেম্বার অফ পার্লামেন্ট, আর হচ্ছে লোকাল এরিয়া ডেভেলপমেন্টস। তো তাদেরকেও দেওয়া হয় প্রত্যেক বছরই কিন্তু 5 কোটি টাকা করে, 5 কোটি টাকা। এটা হচ্ছে সেন্ট্রাল, একটু গোলাবে না, ঠিক আছে। সেন্ট্রালকে দেওয়া হয় 5 কোটি টাকা করে প্রত্যেক বছর, আর এমএলএকে দেওয়া হয় প্রত্যেক বছর 1 কোটি টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে। চলো, আর এটা এটা এমপি ল্যাডসটা পাস হয়েছিল 1993-তে। এটা এই কাজটা শুরু হয়ে গেছিলো, মানে 1993 থেকে স্কিমটা চালু হয়েছিল। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, হুইচ হিস্টোরিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন কলকাতা ইজ শিডিউল্ড টু বি অফিসিয়ালি রিভাইজড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ অ্যানাউন্সড ইন দ্য 2026 বাজেট। মানে বলছে কলকাতা শহরে ঐতিহাসিক আর্থিক প্রতিষ্ঠানকে পশ্চিমবঙ্গ সরকার আনুষ্ঠানিকভাবে পুনরুজ্জীবিত করতে চলেছে। মানে এটা আগে যে একটা স্টক এক্সচেঞ্জ ছিল সেটাকে আবার নতুন করে স্টার্ট করতে চাইছে। তো সেই স্টক এক্সচেঞ্জটার নামটাই জানতে চেয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, আর এই ক্যালকাটা স্টক এক্সচেঞ্জটা অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1908, 1908 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর এটা হচ্ছে পুরনো, ভারতের পুরনো এক ধরনের একটা স্টক এক্সচেঞ্জ। কিন্তু সবচেয়ে তার আগে পুরনো ছিল আমাদের বোম্বে স্টক এক্সচেঞ্জ, যেটা হচ্ছে 1875-এ প্রতিষ্ঠিত হয়েছিল। ওকে, শুধুমাত্র ভারতের না, এশিয়ারই সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এবার গভর্নমেন্ট স্কিম অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার থেকে কী ধরনের প্রশ্ন বলছে, আন্ডার দ্য মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম লঞ্চড ইন জুলাই 2026, হোয়াট ইজ দ্য স্পেসিফাইড এজ ক্রাইটেরিয়া ফর উমেন বেনিফিশিয়ারিজ টু রিসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। বলা হয়েছে 2026 সালে জুলাই মাসে যেটা মাতৃশক্তি ভরসা কার্ড করা হয়েছে, সে পার্টিকুলার যারা সুবিধা পাবে তাদের কত থেকে কত এজের মধ্যে থাকতে হবে সেটাই বলতে চাইছে। তো বলা হয়েছে 18 থেকে 60 বছরের মধ্যে হলে তারা এই সুবিধা, মাতৃশক্তি ভরসা কার্ডটা সুবিধা পাবে, ঠিক আছে। সো এটাই বলা হয়েছে, আর কিছুই না। তোমাদের আবার একটা হোমওয়ার্ক দিচ্ছি। সেই হোমওয়ার্কটা হলো যে আমাদের যে 21 বছর প্রথমে ভোট দেওয়ার অধিকার ছিল, সেখান থেকে 18 বছর বয়স পর্যন্ত, মানে 18 বছর বয়সে কিন্তু ভোট দিতে পারবে। সেটা কত নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে এটা করা হয়েছিল? 21 থেকে 18 বছর করা হয়েছিল। তোমরা সেটা কমেন্টে জানাবে। কনস্টিটিউশনাল অ্যাক্টটা বলবে, তার সাথে সালটা বলবে, ইয়ারটা বলবে যে, ওকে। কনস্টিটিউশনাল অ্যাক্টটার সাথে সাথে সালটাও তোমরা মেনশন করবে কমেন্টে। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। যুব শক্তি ভরসা কার্ড, তার জন্য যে টাকাটা দেওয়া হবে, তো তার জন্য বলেছে কত সাল থেকে কত সালের মধ্যে থাকতে হবে। তো সেটা হবে 18 থেকে 40, আর কিছু নয়। এখন পর্যন্ত সেটা এখন হয়নি, বাট এটা মেনশন করা হয়েছে ক্রাইটেরিয়াতে। তো এটা একটু মাথায় রাখবে। আশা করি তোমরা সবাই জানো 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। নেক্সট প্রশ্ন দেখে নিই। কি বলছে নেক্সট প্রশ্ন, হুইচ রেগুলেটরি অ্যাক্ট ইজ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শিডিউল টু re-examine in late 2026 to unlock land for private industries and incentivize corporate investment?
মানে বলতে চাইছে যে বেসরকারি শিল্পের জন্য যে আমাদের উন্মুক্ত জমিগুলো থাকে, তো কর্পোরেট বিনিয়োগকে উৎসাহিত করার জন্য 2024 সালের শেষ দিকে পশ্চিমবঙ্গ সরকার একটা নিয়ন্ত্রণমূলক আইন পাস করেছে, ঠিক আছে? তো সেটা কোন আইন? তো সেটা হচ্ছে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট, ঠিক আছে? অপশন নম্বর বি, এই অ্যাক্টের মধ্য দিয়ে বলা হয়েছে যে নিয়ন্ত্রণ করবে যে যেগুলো কর্পোরেট থাকে না বিনিয়োগ, তাদেরকে উৎসাহ করার জন্য এই ল্যান্ড অ্যাক্টের অনুযায়ী তারাকে এই যে জায়গাগুলোকে দেওয়া হবে, ঠিক আছে? যেটা একটু মাথায় রাখবে, সেটা হচ্ছে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট অনুযায়ী। আর ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট কত সালে পাস হয়েছিল? সেটা হবে 1955। সেটা একটু মাথায় রাখবে। যেটা আমরা নিশ্চয়ই জানি যে বর্গাদের প্রথার সাথে এটা নিয়ে একটা সমস্যা হয়েছিল, তো তখন এই একটা পাস হয়েছিল ভূমি সংস্করণ নিয়ে, ঠিক আছে? আর ভূমি সংস্করণ এটা কিন্তু আমাদের 9th শিডিউলে মেনশন আছে, ঠিক আছে? 9th শিডিউলে মেনশন করা আছে এই ভূমি সংস্করণ, ল্যান্ড রিফর্মসটার কথা। ওকে, সো এটা একটু মাথায় রাখবে। আর এটা পুরোটাই কিন্তু স্টেট লিস্টের মধ্যে পড়ে, স্টেট লিস্ট, মানে এর দায়িত্বটা পুরোটাই রাজ্যের। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এবার ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড আরবান ডিলিমিটেশন থেকে প্রশ্ন কি বলছে? ইন আগস্ট 2026 দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি পাসড বিল ইনক্রিজ দ্য নাম্বার অফ মিউনিসিপ্যাল ওয়ার্ডস। মনে হচ্ছে কেএমসি যেটা আছে সেটা বলা হয়েছে যে এর সংখ্যাটা বাড়াবে, ওয়ার্ডের সংখ্যাটা বাড়াবে, ঠিক আছে? তো আগে কত ছিল? আগে ছিল 144টা ছিল, এখন বেড়ে হয়েছে 209টা। তো সঠিক উত্তরটা হবে 209, অপশন নম্বর সি, ঠিক আছে? তো আগেরটা ছিল 144, সেটা এখন বেড়ে 209 হয়েছে। ওকে, আর আমাদের কলকাতা কর্পোরেশন আইন যেটা ছিল কেএমসি অ্যাক্ট, সেটা 1876-এ পাস হয়েছিল, ঠিক আছে? 1876-এ পাস করা হয়েছিল এই কলকাতা মিউনিসিপ্যাল অ্যাক্ট, মানে যেটা ল বলো, তো এটা কিন্তু 1876-এ পাস করা হয়েছিল। আর যদি আরেকটা প্রশ্ন আসতে পারে যে কলকাতার প্রথম নির্বাচিত মেয়র, মানে ইলেক্টেড মেয়র কে ছিল? দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু নামে পরিচিত আমরা জানি, তিনি কে? চিত্তরঞ্জন দাস। আর এই মেয়রের সিও কে ছিলেন? চিফ এক্সিকিউটিভ অফিসার কে ছিল? আমাদের সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? সুভাষ চন্দ্র বসু। সো এই ইনফরমেশনটা একটু মাথায় রাখবে। আর এটা কত সালে হয়েছে? মেয়রটা হয়েছিল 1924-এ, ঠিক আছে? প্রথম ইলেক্টেড মেয়র হয়েছিলেন কলকাতার চিত্তরঞ্জন দাস। ওকে, চলো নেক্সট প্রশ্ন কি বলছে? আন্ডার দ্য পূর্বোদয় ইনিশিয়েটিভ ইটস স্ট্রাকচারাল লেয়ার্স দ্য ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর ইজ বিং হেভিলি ডেভেলপড অ্যারাউন্ড হুইচ মেজর ইন্ডাস্ট্রিয়াল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল। মানে বলছি যে পূর্বোদয় উদ্যোগের যে কাঠামোগত বিন্যাসের অধীনে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর, যেটা মানে কোন প্রধান শিল্প শহরটাকে কেন্দ্র করে ব্যাপক গড়ে উঠেছে, ঠিক আছে? তো এটা কিন্তু পার্টিকুলার যে জায়গাটা বলতে চাইছে সেটা কিন্তু দুর্গাপুরকে বলা হয়েছে। পূর্বোদয় একটা হচ্ছে ইনিশিয়েটিভ স্ট্রাকচারাল লেআউট, যেটা তো সেটা কিন্তু ব্যাপকভাবে গড়ে উঠেছে, যেটা ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর হিসাবে, সেটা হচ্ছে দুর্গাপুরে। সেটা একটু মাথায় রাখবে। আর এখান থেকে সেরকম জানানোর দরকার নেই। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন কি বলছে? হাউ মেনি ইলেকট্রিক বাসেস have been approved for deployment to advance clean urban mobility and tourism links across eastern India, including West Bengal। মানে বলতে চাইছে যে কতগুলো বাসকে পরিবেশের কথা মানে মাথায় রেখে ইলেকট্রিক বাসটা চালু করবে, তো তার মধ্যে কতগুলো বাসের কথা বলা হয়েছে? এখানে বলা হয়েছে 4000 বাসের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো সঠিক উত্তর হয়ে গেল 4000। যেন আমাদের পরিবেশটাকে সংরক্ষণ করা যায়, তার জন্য আমরা যেগুলো আমাদের পেট্রোল বা ডিজেল যেগুলো বাস থাকে সেগুলোকে থেকে যেন আমরা মুক্তি পাই, বা আমাদের পরিবেশটা যেন দূষণমুক্ত থেকে হয়ে যায়, সেই কারণে আমরা ইলেকট্রিক বাসটাকে মোতায়েন করার চেষ্টা করছি। তো সেই হিসাবে 4000 বাসের কথা বলা হয়েছে ইলেকট্রিক বাস। ওকে, আর এটার জন্য তার আগে আমাদের ভারত সরকার
একটা ফ্ল্যাগশিপ স্কিম চালু করেছিল, সেটা থেকে প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে ফেম বলে। ফেমের ফুল ফর্মটা একটু মাথায় রাখবে। ফেম হলো ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকেলস। ওকে, এটা একটু মাথায় রাখবে। এই ফেমটা আগে কিন্তু ফ্ল্যাগশিপ আমাদের ভারত সরকার তৈরি করেছিল, এটা উদ্দেশ্যে যে আমরা ইলেকট্রিক ভেহিকেলটাকে বেশি প্রমোট করবো, যাতে আমাদের পরিবেশটাকে সুস্থ রাখতে পারি। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কি বলছে, ইন দ্য 2026-27 ট্রান্সপোর্ট বাজেট হুইচ মেট্রো লাইন করিডোর কলকাতা রিসিভ হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল ফাইন্যান্সিয়াল অ্যালোকেশন, মানে 906,60,00,000 টাকা বাজেট করা হয়েছে। সেটা হচ্ছে পার্পেল লাইন। পার্পেল লাইন বলতে হচ্ছে যেটা হচ্ছে সবচেয়ে মানে যেটাকে প্রথম স্থান দেওয়া হয়েছে, অনেকগুলোকে ভাগ করা হয়েছে, ভাগ করেছে যেরকম লাইনগুলোকে পার্পেল লাইন, দেন আরেকটাতে মানে ভাগ করেছে, সেটা হচ্ছে অরেঞ্জ লাইন, দেন থার্ডে রেখেছে গ্রিন লাইন। ওকে, তো সেই প্রথম অপশানটা হচ্ছে মানে ফার্স্ট র্যাঙ্কে আছে পার্পেল লাইন, সেকেন্ড র্যাঙ্কে আছে অরেঞ্জ, থার্ড র্যাঙ্কে আছে গ্রিন লাইন। তো এখানে বলা হয়েছে তো কোন লাইনটাকে এই বাজেটে পাস করা হয়েছে, সেটা হচ্ছে পার্পেল লাইন। আর পার্পেল লাইনে রেখা হয়েছে যেখানে কাজটা হবে সেটা হচ্ছে জোকা থেকে বিবাদী বাগ যেটা বিবিডি, বিবাদী বাগ করিডোরে এটা কাজ হবে, ঠিক আছে। আর যেটা দ্বিতীয় স্থানে বললাম অরেঞ্জ লাইনে হচ্ছে আমাদের কবি সুভাষ যে বিমানবন্দরটা আছে, সেটা সেই করিডোরটার কথা বলা হয়েছে, সুভাষ বিমানবন্দর। ওকে, আর আমাদের যেটা হচ্ছে আন্ডার ওয়াটার, যেটা ভারতের প্রথম আন্ডার ওয়াটার রেল, সেটা হচ্ছে হুগলি নদীর নিচে যেটা আছে, সেটাকে রাখা হয়েছে গ্রিন লাইনে। সো এটা একটু মাথায় রাখবে, আন্ডার ওয়াটার মেট্রো গ্রিন লাইন করিডোরের আন্ডারে রাখা হয়েছে। তো আমরা তিনটে জেনে গেলাম। পার্পল লাইন হচ্ছে জোকা বিবাদী বাগ করিডোরে, আর সেকেন্ড যেটা হচ্ছে বলা হয় অরেঞ্জ লাইন, সেটা হচ্ছে সুভাষচন্দ্র বসু যে বিমানবন্দর আমাদের আছে সেটাকে আন্ডারে রাখা হয়েছে। আর যেটা গ্রিন লাইন সেটাকে আন্ডার ওয়াটার যেটা মেট্রো সেটাকে রাখা হয়েছে, ঠিক আছে। আর আমাদের ফার্স্ট মেট্রো চালু হয়েছিল কত সালে, হয়েছিল 1984, 24 অক্টোবর। পার্টিকুলার ডেটটাও মাথায় রাখবে, ঠিক আছে, কারণ এটা বারবার পরীক্ষা আসে, শুধু সাল না দিয়ে ডেট দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে। আর সেটা প্রথম চলেছিল কোথা থেকে মেট্রোটা ভবানীপুর থেকে এসপ্ল্যানেড। আবার বলছি, ভবানীপুর থেকে এসপ্ল্যানেড। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। কি বলছে, দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটারওয়েজ মেট উইথ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট টু প্রসেস ম্যাসিভ ইনভেস্টমেন্ট পাইপলাইন 19,209 crore আন্ডার হুইচ ন্যাশনাল রোড ম্যাপ। বলতে চাইছে যে এত টাকা যে 19,209 কোটি টাকা যে খরচ করছে, সেটা হচ্ছে কোন পাইপলাইনে মানে একটা ইনভেস্টমেন্ট করেছে, তো সেটা হচ্ছে কোন পাইপলাইন ন্যাশনাল রোড ম্যাপের জন্য খরচ করা হচ্ছে। তো এটা কিন্তু করা হচ্ছে মেরিটাইম অমৃতকাল ভিশন 2047। ওকে, এটার উদ্দেশ্য হচ্ছে আমাদের ভারতের সামুদ্রিক পরিকাঠামোটাকে বিশ্বমানের কাছে জাস্ট আমরা ট্যালি করতে চাইছি, যে আমরা সেরকম ধরনের জন্য একটা সামুদ্রিক পরিকাঠামোটাকে তৈরি করতে পারি, যেখানে আমাদের বন্দরগুলো যেটা সবথেকে হাই কোয়ালিটি ডেভেলপ করতে পারে। তাহলে সেই জন্য এখানে 19,209 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে। ওকে, চলো। আর তার আগে আমাদের যে সাগরমালা একটা স্কিম ছিল, যেটা 2015-তে তৈরি করা হয়েছিল, যেটা আমাদের ভারতের উপকূল রেখা বা বন্দরগুলোকে আধুনিকীকরণ করার জন্য, ঠিক আছে। প্রকল্পটার নাম ছিল সাগরমালা, 2015-তে এস্টাবলিশ করা হয়েছিল। মেন উদ্দেশ্য ছিল কি, ভারতের উপকূল রেখা এবং বন্দরগুলোকে আধুনিকীকরণ করার জন্য। চলো নেক্সট প্রশ্ন চলে যাই। সেটা কি বলছে, এবার পোর্টফোলিওস এবং গভর্নেন্স থেকে বলছে, হু কারেন্টলি হোল্ডস দ্য মিনিস্টেরিয়াল চার্জ অফ দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ফর্মড ইন 2026। পশ্চিমবঙ্গের যে সরকার অর্থ দপ্তর মন্ত্রীদের দায়িত্ব কে গ্রহণ করেছে আমাদের যে ফাইন্যান্স ডিপার্টমেন্টে,
তিনি হচ্ছে স্বপন দাশগুপ্ত, অবশ্য প্রথমেই বলা হয়েছিল তিনি হচ্ছে স্বপন দাশগুপ্ত। ওকে, নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, পোর্টফোলিওস অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজম, মানে কোন মিনিস্টার আমাদের পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজমের জন্য দায়িত্বটা নিয়েছে, ঠিক আছে, আর কিছুই না, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অ্যান্ড ট্যুরিজমের দায়িত্ব কে নিয়েছে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে শঙ্কর ঘোষ, শঙ্কর ঘোষ, ঠিক আছে। ইনাকে দুটো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স আর একটা হচ্ছে ট্যুরিজম। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। দ্য নিউলি অ্যাপয়েন্টেড মিনিস্টার তপস রায় ওভারসিজ হুইচ টু এসেন্সিয়াল ডিপার্টমেন্ট, ইনাকে দুটো দায়িত্ব দেওয়া হয়েছিল, তো সেই দুটো কী কী দায়িত্ব দেওয়া হয়েছে, একটা দিয়েছে ইন্ডাস্ট্রিজ আর একটা দেওয়া হয়েছে পাওয়ার, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিজ এবং একটা হচ্ছে পাওয়ার, তো অতএব অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট আনসার। এনাকে দুটো দায়িত্ব দেওয়া হয়েছে। সে একটু নতুন আমাদের সরকার এসেছে, তো তাদের যেগুলো গুরুত্বপূর্ণ মানে পদ আছে সেই জায়গা সেই জিনিসগুলো একটু তোমাদের মাথায় রাখতে পারবে, সেখান থেকে পার্টিকুলার উঠিয়ে প্রশ্নগুলো দিতে পারে। হ্যাঁ, তো এই যে ইন্ডাস্ট্রি বা পাওয়ার এগুলো একটা গুরুত্বপূর্ণ একটা মন্ত্র, তো এখানের ব্যক্তিগুলোর নামগুলো মনে রাখা খুব জরুরি। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলি আমরা। আর আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে খুব ইম্পর্টেন্ট, যদি বলে যে ভারতের প্রথম জলবিদ্যুৎ 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 কেন্দ্র কোথায় স্থাপিত হয়েছিল, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র, সেটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের পার্টিকুলার জায়গা হচ্ছে সিদ্রাপং পংয়ে কিন্তু গড়ে উঠেছিল। আর সালটাও একটু মাথায় রাখবে, সেটা হবে 1897, ঠিক আছে, 1897 প্রথম ভারতের এই জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল, সালটা হচ্ছে 1897। পার্টিকুলার জায়গাটা কোথায়, দার্জিলিংয়ের সিদ্রাপং, ঠিক আছে। এই জায়গাটা থেকে কিন্তু খুব মানে প্রশ্নটা বারবার রিপিট করে, তোমরা জায়গাটাও মাথায় রাখবে, সালটাও মাথায় রাখবে। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। এবার রিপোর্টস অ্যাপয়েন্টমেন্টস এবং এডুকেশন থেকে কি বলছে, ইন দ্য ইনভেস্টমেন্ট অফ ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স released in May 2026, which group did West Bengal land in regarding its structural regulatory system? 2026 সালের মাঝামাঝি যেটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স পশ্চিমবঙ্গের কোন গ্রুপে রেখেছে, ঠিক আছে। আমাদের কিন্তু একটু অবস্থা খারাপ, আমাদের বটম পারফরমেন্সে রেখেছে, ঠিক আছে, নিচলি অবস্থাতেই রাখা হয়েছে। আর আমাদের ভারতের যে আরেকটা এখান থেকে স্ট্র্যাটেজি আসতে পারে, আমাদের ইজ অফ ডুইং বিজনেসে ভারতের মানে এখানে র্যাঙ্কটা মানে কে প্রকাশ করে, আমাদের যে জাতীয় স্তরে মানে আমাদের ন্যাশনাল, ঠিক আছে, আমাদের আন্ডার আমাদের ইন্ডিয়ার মধ্যে যে আমাদের যে র্যাঙ্কটা তৈরি করে ইজ অফ ডুইং বিজনেসে, সেটা হচ্ছে ডিপিআইআইটি, ডিপার্টমেন্ট ফর প্রমোশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, ঠিক আছে। এই ডিপিআইআইটি এই র্যাঙ্কটা কিন্তু ইজ অফ ডুইং বিজনেসে আমাদের বের করে, এটা একটু মাথায় রাখবে। আর আমাদের বলেই তো দিলাম যে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স আমাদের পশ্চিমবঙ্গকে আমাদের বটম জায়গায় কিন্তু রেখেছে, বটম পারফরমেন্সে রেখেছে, খুব একটা ভালো পারফরমেন্স নেই, মানে কিসের ক্ষেত্রে, কাঠামোগত যেটা নিয়ন্ত্রণ ইকোসিস্টেমের ক্ষেত্রে বলা হয়েছে, ঠিক আছে। সো যাই হোক, তো এগুলো একটু মাথায় রাখবে। আর ইজ অফ ডুইং বিজনেস যেটা বললাম, কে এটা র্যাঙ্কটা বের করে, র্যাঙ্ক প্রকাশ করে ডিপিআইআইটি, হচ্ছে ডিপার্টমেন্ট ফর প্রমোশন অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। আন্ডার দ্য পূর্বোদয় স্কিম ব্লুপ্রিন্ট, হুইচ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ইজ প্রায়োরিটাইজড to receive a modern girls hostel focused heavily accelerating STEM education lines, মানে বলতে হয়েছে পশ্চিমবঙ্গের কোন শহরটিকে স্টেম বলতে হচ্ছে, আমরা জানি যে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে অগ্রগতি মানে ডেভেলপ করার জন্য বালিকা হোস্টেল তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো সেটা কোথায়, সেই জায়গাটার নামটা জানতে চেয়েছে, তো সেটা হবে পার্টিকুলার একটা জায়গাটা হচ্ছে আমাদের কলকাতা, ঠিক আছে। এই কলকাতাতে বিজ্ঞান ও প্রযুক্তি ছাত্রীদের আগ্রহ বাড়ানোর জন্য একটা আধুনিক হোস্টেল গবেষণা পরিকাঠামো গড়ে তোলা হয়েছে, ঠিক আছে।
আর আমাদের যদি বলা হয় যে এশিয়ার ফার্স্ট মডার্ন বিজ্ঞান কলেজ যদি বলা হয় প্রথম কোথায়, সেটা বলবে কলকাতার রাজাবাজারে কিন্তু অবস্থিত। ঠিক আছে, রাজাবাজার সায়েন্স কলেজ। 1940-তে এটা তৈরি করা হয়েছিল। ঠিক আছে, যদি বলা হয় যে এশিয়ার মডার্ন বিজ্ঞান কলেজ প্রথম আধুনিক বিজ্ঞান কলেজ কোথায় হয়েছিল, সেটা আমাদের কলকাতায় কিন্তু রাজাবাজারে। আর সেই কলেজটার নাম ছিল রাজাবাজার সায়েন্স কলেজ। সেটা কত সালে এস্টাবলিশ করা হয়েছিল? 1914-এ, 1914 সালে। সো এটা একটু মাথায় রাখবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটা তো বলেই দিলাম যে স্টেমটা হচ্ছে কলকাতাতে মেনলি যে বালিকা হোস্টেল তৈরি করার জন্য এটা অগ্রাধিকার দেওয়া হয়েছে। মেন উদ্দেশ্য কি, ফোকাসটা বুঝতে পারলে যে বিজ্ঞান ও প্রযুক্তিটাকে আমাদের যেন আরও ডেভেলপ করা যায় আর ছাত্রছাত্রীদের মধ্যে যেন আগ্রহ বাড়ে, সেটার জন্য এই কলকাতায় একটা আধুনিক হোস্টেল তৈরি করা হয়েছে এই গবেষণাটা করার জন্য। মানে বিভিন্ন সায়েন্স টেকনোলজি নিয়ে তারা সেটার জন্য গবেষণা করে বা পড়াশোনা করে সেই নিয়ে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। আর আজকের এটাই লাস্ট প্রশ্ন। এখানে তোমাদের পুরো 7 মান্থের যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, যতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে আর যতগুলো স্ট্যাটিক জিকে, তোমাদের এর বাইরে একটাও প্রশ্ন আসবে না, এতটা বিশ্বাস রাখতে পারো। আর তোমরা ক্লাস করে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এর থেকে বাইরে আসার মতো সম্ভাবনা খুবই কম। দেখো আজকে লাস্ট প্রশ্ন আমরা দেখি কি বলছে। হু কারেন্টলি হোল্ডস দ্য ইনস্টিটিউশনাল পোর্টফোলিও অফ দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট ইন দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশন? মানে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিষ্ঠানিক দায়িত্ব কাকে দেওয়া হয়েছে এখন বর্তমানে? আমাদের কিন্তু কাকে দেওয়া হয়েছে? দীপক বর্মনকে। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখো, কনস্টিটিউশন থেকে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেটা 2002-এ অ্যাক্টে শিক্ষার অধিকারটাকে যেন কোথায় করা হয়েছিল? আমাদের ফান্ডামেন্টাল রাইটে যুক্ত করা হয়েছিল শিক্ষার অধিকারটাকে এই 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। আর এই আর্টিকেল কোথায় ঢোকানো হয়েছে? আর্টিকেল 21-এ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত প্রত্যেকটা শিশুকে শিক্ষা করানো হয়েছে আমাদের ফান্ডামেন্টাল রাইট সরকারের। ঠিক আছে, তো এটাই 21 এই আর্টিকেলে মেনশন করা হয়েছে। কত নম্বর আর্টিকেল মানে সংশোধন করা হয়েছিল? সেটা হচ্ছে 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টকে সংশোধন করে 21 এতে গিয়ে অ্যাড করা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসে, যে প্রত্যেকটা শিশু যেন 6 থেকে 14 বছরের প্রত্যেকটা শিশু যেন পড়াশোনার অধিকারটা পায়। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আশা করি পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। এরপরে আবার আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। চলো, থ্যাংক ইউ।